ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত রাজ্য অন্ধ্রপ্রদেশের সর্বাধিক জনবহুল ও বৃহত্তম শহর হল বিশাখাপত্তনম বা ভাইজ্যাক। ব্রিটিশ শাসনকালে যার নাম ছিল ওয়াল্টেয়ার। এই ভাইজ্যাকে আমরা গত বছর অক্টোবর মাসে বেড়াতে গিয়েছিলাম, যার আগের পর্বের ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে ভাইজ্যাক প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের এই ভাইজ্যাক সিরিজের পঞ্চম পর্বে আপনাদের জন্য থাকছে ভাইজ্যাকের কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান এবং সেই সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি তথ্য। যদি আপনারা ভাইজ্যাক ঘুরতে আসেন তাহলে এই সমস্ত দর্শনীয় স্থান অতি অবশ্যই ঘুরে দেখবেন। তাই আশা করি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের জন্য একটি ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাক। আজকে 8 তারিখ, সকাল 11টা। আজকে আমরা ভাইজ্যাকের কিছু সাইট সিন দেখব। তার আজকে আমাদের একটা গাড়ি বুক করা হয়েছে হোটেল থেকে। সেই হোটেল থেকেই যে গাড়িটা বুক করা হচ্ছে কিছুক্ষণ পরেই চলে আসবে। কিন্তু তার আগে ভাবলাম যে একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে, কারণ আজকে যে কটা সাইট সিন দেখবো, মোট 13টা সাইট সিন দেখবো, সারাটা দিন লেগে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যা করা আগে আগে করে নিতে হবে, কারণ টাইমও লাগবে। সন্ধ্যে 8টা সাড়ে 8টা বেজে যাবে, এখন 11টা বাজে। তো তার গাড়িটা আসার আগে আমরা একটু করে ব্রেকফাস্ট করে নেবো। করার পর আমাদের যাত্রা শুরু হবে সাইট সিন। আর এই প্রথম আমি কোনো আমার চ্যানেলে এত বড় একটা ট্যুর কভার করেছি। আগে যে কোটা ট্যুর আমি যেগুলো করেছি সেগুলো ছোট ছোট ট্যুর ছিল। তো আজকে এই প্রথম চ্যানেলে যেহেতু এত বড় ট্যুর কভার হচ্ছে, সেইটা কেমন কভার পাচ্ছি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা এখন আমরা একটু ব্রেকফাস্ট করে নিই, করে আপনার সঙ্গে আবার মিট করছি, সঙ্গে থাকুন। কিন্তু যে রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো ভাবে ঢুকলাম, সেই রেস্টুরেন্টে তখন কোনো খাবারই অ্যাভেলেবেল নেই। আর ইতিমধ্যে আমাদের গাড়িও চলে এসছে। তাই অগত্যা আমাদের হোটেলে ফিরে গাড়িতে উঠতে হলো এবং গাড়ির ড্রাইভারের পরামর্শে আমরা চলে গেলাম এখানকার সবচেয়ে চালু দোকানের ব্রেকফাস্ট সারতে। দোকানের নাম শ্রী সাইরাম পার্লার। আমরা নেল্লোর মেস থেকে প্রায় 2 কিলোমিটার দূরে একটা জায়গায় ব্রেকফাস্ট করতে গেলাম। যেখানে ফার্স্টে দেখালাম সেখানে যদি যেতে হতো তাহলে আমার দাঁড়িয়ে খেতে হতো। তাই রেস্টুরেন্টে ঢুকলাম, যেটা ফার্স্ট ফ্লোরে রয়েছে। যা ব্রেকফাস্ট এসছে, এই পুরীর সাইজ দেখে যা মনে হচ্ছে খাওয়া যাবে কিনা। মেনু কার্ড দেখে সবাই 80 টাকা বলছিল। কেন 80 টাকা পুরীর দাম, এবার বুঝতে পারছি কেন 80 টাকা পুরীর দাম এই সাইজ হলে। তো আমাদের ব্রেকফাস্ট শেষ। এখন মানে পুরি আর ধোসা সহযোগে ব্রেকফাস্ট আর লাস্টে চা সব মিলিয়ে হয়েছে 639 টাকা। মানে 4 প্লেট পুরি, 2 প্লেট ধোসা আর 3টে চা আর একটা কফি, বাবা নিয়েছিল কফি। তো সব মিলিয়ে হলো হচ্ছে 639 টাকা। মোটামুটি সস্তাই আছে, খুব একটা খারাপ নয়। তবে আর এই রেস্টুরেন্টের একটা ভালো বিশেষত্ব হলো, এই রেস্টুরেন্টে থেকে খেয়ে বেরোলে ওরা একটা কার পার্কিং টোকেন দেয়, যেটা কার পার্কিং দেখালে কার পার্কিং কোনো চার্জ নেবে না। এটা খুব ভালো জিনিস একটা। বেশ মোটামুটি খাওয়াটা খুব ভালোই হলো। এবার যাবো আমাদের সাইট সিন দেখতে, মানে গাড়ি আমাদের রয়েছে পার্কিং এ। তো চলুন আমাদের সঙ্গে, আর সঙ্গে থাকুন।
এখন যে আমরা ফার্স্ট সাইট সিন দেখতে যাব সেটা হলো সীমাচলম নৃসিংহের মন্দির। এখান থেকে 20 কিলোমিটার দূরে। যতই আমাদের গাড়ি এগোচ্ছে সীমাচলমের দিকে পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে। মনে হচ্ছে পাহাড় দুপাশ থেকে পাহাড়ের রাস্তা শুরু হবে, পাহাড় দেখতে পাবো। অলরেডি শুরু হয়ে গেছে পাহাড়। আর একটা কথা যে সীমাচলমে যে নৃসিংহের মন্দির রয়েছে সেখানে হয়তো ভেতরটা দেখাতে পারবো না, কারণ ভেতরে ক্যামেরা নট অ্যালাউড, ফোন নট অ্যালাউড। তাই বাইরে থেকে যা দেখানো হাত দেখাতে হবে। তো দেখা হচ্ছে এবার সীমাচলমের দিকে। পৌঁছলাম আমরা সীমাচলমে। সিমহা মতলব সিংহ, সিংহ থেকে সিমহা, মানে এটা সবাই জানে এটা নরসিংহ বা নৃসিংহের মন্দির। এবং নৃসিংহের আবির্ভাব কোথা থেকে হয়েছে সেটা আমরা সবাই জানি। হিরণ্যকশিপুকে বধ করার জন্য নৃসিংহের আবির্ভাব হয়েছিল। আর এর যাবতীয় যা যা ইতিহাস আছে আমরা সবাই জানি, এ সম্পর্কে আর কিছু বললাম না। এখন আমি যাব মন্দিরের ভেতর যাব দর্শন করতে, কিন্তু ক্যামেরা আর ফোন আমাদের গাড়িতে রেখে যেতে হবে, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। বিশাখাপত্তনম শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার উপরে অবস্থিত বরাহ নরসিংহের এই মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে গঙ্গা রাজবংশের রাজা নরসিংহদেব নির্মাণ করেন এবং 1268 খ্রিস্টাব্দে তার পুত্র ভানুদেব প্রথম এর উদ্বোধন করেন। এই মন্দিরটি কলিঙ্গান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয় এবং পুরো মন্দির ঘুরে বিগ্রহ দর্শন করে পুজো দিতে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতো। আর যদি মানুষের ভিড় বেশি থাকে তাহলে আরও বেশি সময় লাগতে পারে। মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার সময় স্ক্রিনে দেওয়া রইল। তো আমাদের সীমাচলম দর্শন শেষ হলো। আমি একটা কথা বলে রাখি যে এই সীমাচলমের ঠাকুর দর্শন করতে গেলে এখানে একটা সিস্টেম রয়েছে। এখানে জনসাধারণের জন্য একটা লাইন রয়েছে, যেটা ফ্রি লাইন। একটা রয়েছে 100 টাকার লাইন, একটা হচ্ছে 300 টাকার লাইন। 100 টাকার লাইনটা তুলনামূলকভাবে ফাঁকা আছে, আমরা 100 টাকার লাইনে টিকিট কেটেছিলাম। আর 300 টাকার লাইন যেটা রয়েছে পার হেড 300 টাকা, সেটা আপনাদের ঠাকুরের সামনে নিয়ে যাবে। তা সেটাই হচ্ছে মানে 300 টাকার লাইন। আর বাকি যেগুলো 100 টাকার আর জনসাধারণের জন্য যেটা ফ্রি লাইন, সেটা আপনাকে দূর থেকে ঠাকুর দর্শন করতে হবে। একমাত্র 300 টাকার লাইনটাই হচ্ছে আপনাকে ঠাকুরের সামনে নিয়ে যাবে। আমরা 100 টাকার লাইনে কেটেছিলাম, আমরা দূর থেকে ঠাকুর দর্শন করেছি, কারণ ভেতরে গিয়ে 100 টাকার আর ফ্রি লাইন যেটা সব একই হয়ে যায়, মানে সবাইকে একসাথে থাকতে হয়। তো আমাদের ঠাকুর দর্শন করলাম, শেষ করলাম। তার এখানে ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, একটু ভাষাগত দিক থেকে প্রবলেম হতে পারে, ল্যাঙ্গুয়েজের দিক থেকে প্রবলেম হতে পারে। ম্যাক্সিমাম লোকে হিন্দি বোঝে না, আমরা ইংলিশে কথা বলেছি, তাই এখানে একটা সমস্যা দেখা দিয়েছে ভাষাগত দিক থেকে। বাদ বাকি ঠিকই আছে। এখন আমাদের নেক্সট সাইট দেখার পালা, তো গাড়িতে উঠতে হবে, চলুন। পৌঁছে গেলাম আমরা ঋষিকন্যা বিচে। ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কারতম বিচের মধ্যে এটা একটা অন্যতম সি বিচ, তাই একে ব্লু ফ্ল্যাগ বিচ বলা হয়, কারণ একে এত পরিষ্কার পরিচ্ছন্ন বিচের জন্য এটি ব্লু ফ্ল্যাগ তকমা পেয়েছে। চলুন একটুখানি সমুদ্রের বিচে তারা ঘুরে আসি।
বৃষ্টিতে ঘুরে ভালোই লাগছে, তবে এখানে খুব প্রোটেকশন দেওয়া, কারণ হাই ডিপ কারেন্ট রয়েছে, তাই সমুদ্রের চারপাশে একটা দড়ির মতো করে করা হয়েছে। যারা ডেঞ্জার জোনের বাইরে চলে যাবে তাদের কাছ থেকে অ্যালার্ম বেঁচে যাবে, আর এখানকার যারা সিকিউরিটি দায়িত্বে রয়েছেন তারাও তাদেরকে সরিয়ে নেবেন। আমার তো সমুদ্রের জলে চান করার কোনো ব্যাপার নেই, আর আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আমাকে আরও 11টা জায়গায় ঘুরতে হবে। তাই বৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে আবার চলে আসবো। আরকে বিচ থেকে আমরা পৌঁছলাম এর খানিকটা দূরে অবস্থিত আরেকটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান টেনেটি পার্কে। স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারক মিস্টার টেনেটি বিশ্বনাথমের নামে নামাঙ্কিত এই টেনেটি পার্কে রয়েছে সবুজ গাছপালা, বাগান, বাচ্চাদের খেলার রাইড, পিকনিক স্পট, যা পর্যটকদের ঘোরার জন্য খুবই উপযুক্ত এবং আকর্ষণীয় জায়গা। এই যে জাহাজটার সামনে এখন দাঁড়িয়ে আছি, এর একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। জাহাজটা ভুলবশত তার দিক ভুল করে এইখানে বালিতে আটকে গেছিল, আর উদ্ধার করা হয়নি, সেই থেকে জাহাজটা এখানেই রয়েছে। 2020 সালের অক্টোবর মাসে বাংলাদেশি এই বাণিজ্যিক জাহাজ এমভি মা ঘূর্ণিঝড় নিভার কবলে পড়ে, যার ফলে জাহাজটি তীরে আটকে যায়। 80 মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি বিভিন্ন স্টেক হোল্ডার অভিযান এবং পরিস্থিতি মূল্যায়ন করে জাহাজটিকে আবার জলে ভাসমান করার চেষ্টা চালানো হয়। তবে এই চেষ্টা সত্ত্বেও জাহাজটি আজ পর্যন্ত ভাইজ্যাকের এই তীরে আটকে পড়ে আছে। তো টেনেটি পার্ক দেখা শেষ, এরপর আমরা যাবো কৈলাসগিরিতে। এখন যা টাইম হয়েছে মানে 3:30 বেজে গেছে, তাড়াতাড়ি পৌঁছতে হবে, নইলে 7টা অবধি খোলা থাকবে কৈলাসগিরি। তো আমাদের গাড়িও বলে রেখে ফোন করলাম, গাড়িওয়ালাও আসবেন। তো যাই এবার পরেরটা ডেস্টিনেশন কৈলাসগিরি। কৈলাসগিরি পাহাড়ে ওঠার জন্য রয়েছে রোপওয়ের ব্যবস্থা। কৈলাসগিরিতে আসা দর্শনার্থীরা 375 মিটার দীর্ঘ রোপওয়েতে ওঠানামা করার সময় ফাইবার গ্লাসযুক্ত কেবিন থেকে পুরো শহরের 360 ডিগ্রি ভিউ উপভোগ করতে পারবেন। রোপওয়ে চড়ার মজা তো আছে, কিন্তু সিঁড়িটা খুব উঁচু, সেই কৈলাস পর্বতের মতোই লাগছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখো নিচ দেখ, পুলির অবস্থা খারাপ এখন, কাশ্মীর রূপোয় এখন উপরে উঠছে, আর উপরে ওপর থেকে নিচের দিকটা দেখতে আরো ভালো লাগবে, তাই না? দেখ নিচে দেখ।
রোপওয়ের একটা খুব সংক্ষিপ্ত হলেও জাস্ট আনন্দ ভালোই লেগেছে। বহুদিন পর রোপওয়ে চড়লাম, লাস্ট চড়েছিলাম গুলমার্গে, তারপরে এখানে চড়লাম, আবার এখন হাঁটার পথ আছে, তারপর আরও একটু সিঁড়ি ওপরে গিয়েই তারপরে কৈলাসগিরি। চলুন তাহলে হাঁটতে শুরু করি। তার আগে একটু জেনে নিই এনার কাছ থেকে কেমন লাগছে বলো। ভালো, কিন্তু আমার একটু ভয় লাগছিল। তাই? কেন? উঁচুদের একটু ফোবিয়া আছে। তা আস্তে আস্তে ভয় কেটে যাবে, চিন্তা নেই। যত উপরে উঠবে, মানে যত বেশি চড়বে তত বেশি ভয় কেটে যাবে, তাই না? তো এখনো উপরে আমাদের উঠতে হবে, আরও কিছুটা চড়াই সিঁড়ি আছে, একটু কষ্ট হবে। তারপরে আমাদের কৈলাসগিরির শিব পার্বতীর মূর্তি। রোপওয়ে করে উপরে ওঠার পর কৈলাসগিরির প্রধান জায়গা যেখানে শিব পার্বতীর মূর্তি রয়েছে সেইখানে পৌঁছানোর জন্য রয়েছে টয় ট্রেনের ব্যবস্থা। টয় ট্রেন তো দেখালাম, কিন্তু টয় ট্রেন দেখি লাভ হলো না, টয় ট্রেন এখন বন্ধ আছে। জিজ্ঞেস করতে বললো যে টয় ট্রেন এখন খারাপ, তাই এখন আমাদের হেঁটেই কৈলাসগিরি উঠতে হবে। আমার তো কোনো ব্যাপার না, কিন্তু বাবার একটুখানি অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, তাই একটুখানি রেস্ট নিলাম। রেস্ট নিয়ে একটুখানি কফি টফি খেলাম, কফি টফি খেয়ে একটু এনার্জি পেয়ে আমরা আবার চেষ্টা করছি কৈলাসগিরি ওঠার। সে জায়গায় পৌঁছলাম যেখানে মহাদেব মা পার্বতীকে নিয়ে কৈলাসে বিরাজ করছেন। তো কৈলাসগিরি ভোলে বাবা দর্শন এখানেই শেষ হলো। এবার কৈলাসগিরি থেকে বেরোবো, এবার আমাদের সেই আবার রোপওয়ে উঠতে হবে, রোপওয়ে করে সেই নিচে নামবো, নিচে নেমে আমাদের পরে সাইট সিন যাবো। আলো কমে এসছে, আর বেশি দেরি করলে চলবে না, তাড়াতাড়ি এখনো অনেকগুলো সাইট সিন দেখা বাকি আছে। তো আবার দেখা হচ্ছে পরে সাইট সিনে। কৈলাসগিরি দেখে আমরা পৌঁছলাম এখানকার আরেকটি অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান আইএনএস
কুনশুরা এস-20 সাবমেরিন মিউজিয়াম দেখতে। এই আইএনএস কুনশুরা এস-20 সাবমেরিন ভারতীয় নৌবাহিনীর ক্যানভারি শ্রেণীর ডিজেল বৈদ্যুতিন ডুবোজাহাজ, যেটিকে 1969 সালের 18 ডিসেম্বর কমিশন করা হয় এবং 31 বছর সার্ভিস দেওয়ার পরে 2001 সালের 27 ফেব্রুয়ারি তাকে বাতিল করা হয়। এই ডুবোজাহাজটি 71-এর ভারত পাকিস্তান যুদ্ধে টহল অভিযানে মূল ভূমিকা পালন করে এবং বাতিল করার পরে ডুবোজাহাজটিকে আরকে সৈকতে জনসাধারণের প্রবেশাধিকারের জন্য জাদুঘর হিসাবে সংরক্ষণ করা হয়। এই সাবমেরিনের ভিতরে ঢুকলে দেখা মিলবে এর গঠনশৈলী, এর ভিতরে ব্যবহৃত কন্ট্রোল প্যানেল এবং আলাদা আলাদা অপারেটিং কেবিন, যা আপনাকে একটি সাবমেরিন সম্পর্কে কিছুটা হলেও ধারণা দেবে। সাবমেরিন দেখে বেরিয়ে এলাম। এবার আমাদের দেখা হচ্ছে TU-142, সেটা হচ্ছে রাস্তার ওপারে মিউজিয়াম আছে। এখন আমরা বেরোবো এখান থেকে, এক্সিট গেটটা মনে হচ্ছে সামনে। তো ভেতরে অনেক কিছু দেখলাম, কিন্তু ভিডিওগ্রাফি সেভাবে করতে পারলাম না। মানে যা করেছি আমার মনে হয় না আমি স্যাটিসফাইড হয়েছি। আর একটু ভালো করে করতে পারতাম, কিন্তু সময়ের অভাবে বেশিক্ষণ তাড়াহুড়োর জন্য করতে পারিনি। দেখি এর পরেরটা কতটুকু করতে পারি, দেখতে থাকুন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম, একদম সাবমেরিনের উল্টো দিকে। একসঙ্গে টিকিট কেটেছি, তাই ঢুকবো এখন ভেতরে। জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউড কিনা, যদি অ্যালাউড হয় তবে ভিডিওগ্রাফি করতে পারবো, যদি অ্যালাউড না হয় তাহলে বাইরে দেখাতে হবে। দেখি কি হয়। ভাইজ্যাগের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই TU-142 বিমান জাদুঘর 2017 সালের 18 ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উদ্বোধন করেছিলেন।
এই TU-142 বিমানটি ভারতীয় নৌবাহিনীতে 29 বছর ধরে কাজ করেছে এবং 29শে মার্চ 2017 তারিখে আরাক্কোনামের INS রাজালিতে অবসর গ্রহণের সময় পর্যন্ত 30,000 ঘন্টা দুর্ঘটনামুক্ত উড়ান চালিয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার বিমানটিকে একটি জাদুঘরে সংরক্ষণের সিদ্ধান্ত নেয়। প্রকল্পটির উন্নয়ন ব্যয় ছিল প্রায় 14 কোটি টাকা, যা অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা ফান্ডিং হয়েছিল। এয়ারক্রাফট মিউজিয়াম দেখা শেষ করে আমাদের একজনের সাথে পরিচয় হলো, তবে সে কোনো মানুষ নয়। এখানকার এক স্থানীয় ব্যক্তি তার জার্মান শেপার্ডকে এখানে ঘোরাতে নিয়ে এসেছিলেন। আমিও তার সঙ্গে একটু ভাব জমিয়ে ফেললাম। তো আমাদের এখন 142 স্পেস ক্রাফট দেখা শেষ। মানে ভেতরে আপনারা দেখাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই। হয়তো অনেকের প্রশ্ন হতে পারে যে আমি এইটাকে কী করে দেখাতে পারলাম, মানে সাবমেরিনে কী করে দেখাতে পারলাম, এটা দেখাতে পারলাম না। কারণ সাবমেরিনের জন্য আলাদা করে টাকা লাগে, 50 টাকা করে আমাদের ভিডিওগ্রাফি করতে দেয়, তাও সেটা মোবাইলের জন্য। আর ক্যামেরার জন্য আলাদা ভিডিওগ্রাফি ক্যামেরা করতে লাগলে সেটা আলাদা আপনাকে 100 টাকা পে করতে হবে। এখন আমাদের দুটো সাবমেরিন আর এয়ারক্রাফট দেখা শেষ। এবার আমাদের যাব হচ্ছে এখানে কালী মন্দির আছে, এই কালী মন্দিরে দেখা হলেই আজকের মতো আমাদের আজকের ট্যুর শেষ হবে, মানে আজকে সাইট দেখা শেষ হবে। সব কটা যেতে পারিনি, যে কোনো দেখেছি ভালোই করেছি। তো এখন আমরা যাব কালী মন্দিরে, তো সঙ্গে থাকুন। সাবমেরিন আর এয়ারক্রাফট মিউজিয়াম দেখে আমরা চলে গেলাম আরও একটি দর্শনীয় স্থান দেখতে, যেটি হলো একটি মাছের অ্যাকোরিয়াম, নাম মৎস্যদর্শিনী অ্যাকোরিয়াম। অ্যাকোরিয়াম দেখে আমাদের সর্বশেষ দর্শনীয় স্থানটি হলো এখানকার এক কালী মন্দির।
কিন্তু এই কালী মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ, তাই বাইরে থেকেই আমাদের এই মন্দিরে ফটো তুলতে হলো। এই ছিল আমাদের এই পর্বে ভাইজ্যাকের 8টি দর্শনীয় স্থান, যা আমরা একদিনে ঘুরেছিলাম। বাকিগুলো সময়ের অভাবে কমপ্লিট করতে পারিনি। এর পরের পর্বে আপনাদের জন্য থাকবে ভাইজ্যাকের আরেকটি আকর্ষণীয় দর্শনীয় স্থান ভিমলি বিচ এবং ন্যাচারাল আর্কের গল্প। এবং সেই সঙ্গে হবে এক নতুন ট্রাভেল সিরিজের সূচনা, অর্থাৎ আমাদের ভাইজ্যাক থেকে জগদলপুর ট্রেন যাত্রার গল্প। কিন্তু তার জন্য আপনাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আহারে বিহারে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।